ক্লাস 9-এ তোমাদের যে কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা আছে সেখান থেকে আজকে যেটা পড়ো সেটা হচ্ছে কার্য। কার্য মানে কি? কার্যের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। কার্য মানে হচ্ছে কোনো কিছু কাজ করা, তাই তো? কার্য মানে কোনো কিছু করা। তাহলে কার্য মানে হচ্ছে কাজ করা। এবার আমরা কি জানি, আমরা এমনি এমনি কাজ করতে পারবো? পারবো না। তাহলে কাজ করতে গেলে বল দরকার। ঠিক আছে, কাজ করতে গেলে আমাদের কিছু পরিমাণ হলেও বল দরকার। তাহলে কার্যের সাথে রিলেটেড একটা টার্ম কি? বল। ঠিক আছে, এবার কাজ করা বলতে আমরা নর্মালি কি বুঝি? কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গাতে সরানো, বা টেনে কাছে আনা, উপর থেকে নিচে তোলা, বা নিচ থেকে উপরে নামানো, এই ধরনের জিনিসগুলোকে আমরা কাজ করা বলি। তাহলে এখানে একটা জিনিস থাকবে তোমার বল, কার্যের সাথে রিলেটেড টার্ম। আর একটা জিনিস থাকবে তোমার সরণ, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে কার্যের সাথে রিলেটেড দুটো জিনিস। তা কার্য মানে কি? কোনো কিছু কাজ করা। বুঝে গেছে তো? লিখে নাও। তাহলে কার্য যদি জানতে হয়, কার্য রিলেটেড দুটো রাশি আমাদেরকে জানতে হবে, বল আর সরণ। যার মধ্যে এটা আমরা চ্যাপ্টার 1 ক্লাস 9-এ জেনে গেছি, আর বল সম্পর্কে আমরা চ্যাপ্টার 2 ক্লাস 9-এ জেনে গেছি। এমন নয় যে তোমাদেরকে এমন একটা জিনিস শেখানো হচ্ছে যেখানে যে সেইটা শেখাতে গেলে যেগুলো দরকার সেগুলো পড়ানো হয় না। ক্লাসের যে তোমার রুটিন বলো, সিলেবাস বলো, এই ধরনের জিনিসগুলো যখন তৈরি করা হয় না, এটা মেনটেন করেই কিন্তু তৈরি করা হয়। বুঝে গেছে তো? ক্লাসের সিলেবাস বলো বা ক্লাসের চ্যাপ্টার গুলো বলো, এটা মেনটেন করে তৈরি করা হয়। তো তাহলে কার্য মানে কোনো কিছু করা। এরপর আমরা কার্য সম্পর্কে ডিটেলসে জানবো। তাহলে কার্য রিলেটেড যে দুটো রাশি, একটা হচ্ছে বল, একটা হচ্ছে সরণ। এই দুটো রাশি আমি তাও একবার রিপিট করে দিচ্ছি যদি কেউ ভুলে গিয়ে থাকো। বল মানে হচ্ছে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থান বা আকৃতির পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকে কি বলা হয়? বল। সবসময় তুমি পরিবর্তন করতে পারবে এমন কোনো ব্যাপার নাই, কিন্তু চেষ্টা করছো মানে কোনো কিছু একটা প্রয়োগ করছো। তাহলে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থা বা আকৃতির পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়। আর সরণ কি? সরণ হচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গাতে তুমি যদি একটা বস্তুকে নিয়ে যাও, এটা মনে করে এ পজিশন, এটা বি পজিশন, তাহলে সরণ মানে হচ্ছে এই দুটোর মধ্যে লম্ব দূরত্ব, মানে ডিসপ্লেসমেন্ট, একে ডিসপ্লেস করে এখানে নিয়ে যাওয়া। তাহলে কার্যের সাথে এই দুটো জিনিস হচ্ছে রিলেটেড। তাহলে এবার কার্য জিনিসটা দেখো। মনে হয় একটা বস্তু আছে, সাপোজ ধরে নিলাম কোন একটা বস্তু, এখানে আমরা এফ বল প্রয়োগ করলাম। এফটা কি? বল। তাহলে বস্তুটা এখানে থাকতে পারবে না। যেমন ধরো কোনো একটা চেয়ার বা টেবিলকে আমরা যদি এইভাবে ঠেলি বা টানি, দুটোই তো বল প্রয়োগ করা, তাহলে সেটা সেই জায়গায় থাকতে পারবে না। তাহলে এর ফলে ধরো এটা এখান থেকে এখানে সরে চলে এলো। তাহলে এটার কি ঘটলো? একটা ডিসপ্লেসমেন্ট ঘটলো। তুমি যদি এর প্রথম প্রান্ত ধরো, এর প্রথম প্রান্ত ধরবে, আর যদি শেষ প্রান্ত ধরো, শেষ প্রান্ত ধরবে, যদি মিড পয়েন্ট ধরো, মিড পয়েন্ট ধরবে। তাহলে আমরা সুবিধার জন্য মিড পয়েন্ট ধরছি। তাহলে এই যে একটা ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে এ বল প্রয়োগ করার ফলে এই বলের দিকে এর একটা ডিসপ্লেসমেন্ট হলো। এই জিনিসটা হচ্ছে কার্য। তাহলে কার্য আমরা কি করে হিসাব করব? যে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করলাম আর যে পরিমাণ সরণ ঘটলো, এই দুটোকে গুণ করলেই আমরা কার্য পাই। বুঝা গেছে তো? তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করলাম আর এই যে সরণ ঘটলো, তাহলে এখানে কার্য মানে তখন হবে W=F×S। অ্যাকচুয়ালি W=F.S, সেটা আমি পরে বলে দিচ্ছি। এই ক্ষেত্রে এটা যেহেতু প্রাথমিক স্টার্ট হচ্ছে আজকে প্রথমে, তাহলে কার্য মানে হচ্ছে এই দুটোর একটা গুণফল। তাহলে কোনো বস্তুর ওপর যা কিছু পরিমাণ বল প্রয়োগ করে যদি তার কিছু পরিমাণ সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল এবং সরণের গুণফলকেই বলা হয় কার্য। বুঝতে পেরেছো তো? তাহলে কার্যকে এইভাবে আমরা হিসাব করি। তাহলে এটা লিখে নাও। আচ্ছা দেখো, এই যে কার্য,
কার্য হচ্ছে, কখন বলবো আমরা কার্য হয়েছে, কখন বলতে পারবো, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, ঠিক আছে, বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, তাহলে তখন আমরা বলবো যে কার্য। তাহলে কার্যকে আমাকে যদি ডেফিনেশন বলতে বলে তাহলে আমরা কি বলবো? কার্য ডেফিনেশন অনেক রকম ভাবে বলা যায়, আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বলে দেবো। কার্য হচ্ছে যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করাই যদি প্রয়োগ বিন্দুর বা বস্তুর, যা খুশি লিখতে পারো, যদি বিন্দুর স্মরণ ঘটে তখন বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে, তখন বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করাই যদি প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তখন বলে প্রযুক্ত বল কার্য করেছে। এবার সেটাকে আমরা মাপবো কি করে, বা কতটা কার্য করেছে মানবো কি করে, যে এক্ষেত্রে প্রযুক্ত বল ও স্মরণের গুণফল কার্যের মান নির্দেশ করে। দেখো, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করায় যদি প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, ঠিক আছে, প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, এখানে একটা জিনিস লিখে দিতে হবে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করায় যদি প্রয়োগ বিন্দুর প্রযুক্ত বলের অভিমুখে, এখানে লিখে নাও তো, বলতে ভুলে গেলাম, প্রযুক্ত বলের অভিমুখে, তার মানে এই জায়গাটা দিতে হবে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করায় যদি প্রয়োগ বিন্দুর প্রযুক্ত বলের অভিমুখে, এই কথাটা প্রয়োগ বিন্দুর পর লিখবে, যে প্রয়োগ বিন্দুর প্রযুক্ত বলের অভিমুখে স্মরণ ঘটে, তা তখন বলা হয় যে প্রযুক্ত বল কার্য করেছে। এক্ষেত্রে প্রযুক্ত বল ও স্মরণের গুণফল কার্যের মান নির্দেশ করে। বুঝা গেছে তো? এই জিনিসটা একটু অ্যাড করে নাও, কারণ এটার ইম্পর্টেন্স আছে, কি ইম্পর্টেন্স আছে বুঝতে পারবে একটু। হয়েছে? তাড়াতাড়ি রেখো। আর সাধারণ কথা বলে দিই প্রথমে, যে মানে অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল কত বলতো? 0 ডিগ্রি। আর বিপরীত মানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। আর সমকোণে বলতে 90 ডিগ্রি। যেমন ধরো আমি তোমাকে বললাম যে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণ সেই দিকে ঘটছে, তার মানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। যেমন ধরো এটা ধরো বস্তু, এই দিকে করছি আমরা, এইদিকে বল প্রয়োগ করছি, বস্তুটা ধরো এইদিকে সরণ হচ্ছে, তাহলে দেখো বল প্রযুক্ত হচ্ছে সরণের সেই দিকে ঘটছে, তাহলে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণের সেই দিকে ঘটছে, এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। এটাকে বলা হয় সরণ প্রযুক্ত বলের অভিমুখে। বোঝা গেছে তো? এবারে দেখো কোনো কোনো জায়গাতে তুমি বল যেদিকে প্রয়োগ করছো সরণ সেই দিকে না ঘটে তা হতে পারে। এর উদাহরণ কি? ধরো এটা মনে করো একটা বস্তু, খুব বড় ধরনের একটা বস্তু, মানে খুব বড় ধরনের বস্তু, ছোটখাটো নয়। তাহলে এটা ধরো খুব বড় ধরনের একটা বস্তু, তুমি এই বস্তুটাকে দড়ি বেঁধে এই কোণ বরাবর টানছো, তাহলে বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে? এইদিকে। কিন্তু বস্তুটা কি এইভাবে উঠে যাবে মাটি থেকে, সামনে থেকে আগিয়ে যাবে? আমরা যদি ছোটবেলায় খেলনা গাড়িতে দেখেছি, আমরা তো এইভাবে বসে টানি না, এইভাবে বল প্রয়োগ হচ্ছে এইদিকে, কিন্তু বস্তুর স্মরণ ঘটছে এইদিকে। ঠিক আছে, তাহলে এইদিকে হচ্ছে বল প্রয়োগ হচ্ছে, বস্তুর স্মরণ ঘটছে
এইদিকে। তাহলে প্রযুক্ত বল আর সরণের মাঝে এখানে একটা কোণ আছে, থিটা কোণ। তো বল প্রযুক্ত হলে যে সব এটাকে যদি যেদিকে বল প্রয়োগ করছো বা করা হচ্ছে, সরণ যদি সেই দিকেই ঘটে, এটাকে বলা হয় প্রযুক্ত সরণ প্রযুক্ত বলের অভিমুখে। কিন্তু এটা সরণ প্রযুক্ত বলের অভিমুখে কি বল এই দিকে প্রয়োগ করা হচ্ছে, সরণ এই দিকে ঘটছে। কার্য জানার জন্য যেমন আমাদের প্রযুক্ত বল জানতে হবে, সরণ জানতে হবে, সেরকম বল প্রযুক্ত বলের সঙ্গে সরণটা কোনটাও জানতে হবে। তাই অ্যাকচুয়ালি কার্য হয় এক্ষেত্রে কার্য, এটা প্রথমে কি বলি, এটার জন্য কার্য ইজিক্যাল ডাব্লিউ ইজিক্যাল আমি তোমাদেরকে এক্ষুনি কি বললাম যে বল ইন্টু সরণ। তাহলে বল হচ্ছে এফ আর সরণ হচ্ছে এস। এটা কিন্তু এটার জন্য কার্য, তাহলে এফ এস। কিন্তু এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে কার্য ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, প্রযুক্ত বল ইন্টু সরণ ইন্টু ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস থিটা, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন অনুপাত কস থিটা। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস। ক্লিয়ার হয়েছে? তাহলে কার্য জানতে গেলে, কোনো একটা জিনিসের কার্য জানতে গেলে জানতে হবে আমাকে বল কতটা প্রযুক্ত হচ্ছে, মানটা, সরণ কতটা হচ্ছে সেই মানটা, প্লাস প্রযুক্ত বলের সঙ্গে সরণের অভিমুখটা কোনটা। প্রযুক্ত বল যদি সরণের দিকে হয় তাহলে শুধু কতটা বল প্রযুক্ত হচ্ছে আর তার বলের প্রযুক্ত বলের মান আর সরণ গুণ করে দিলে আমরা কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আমাকে অ্যাঙ্গেলটা জানতে হবে। বুঝে গেছে তো? প্রকৃতপক্ষে ক্লাস 9-এ যখন ভেক্টর শেখানো হয় তখন কার্য অ্যাকচুয়ালি কি হয় দেখো, কার্য ডাব্লিউ ইকুয়াল টু হয়, ইন জেনারেলাইজ কার্য ডাব্লিউ ইকুয়াল টু হয় এফ এস এফ ডট এস। মানে বল একটা কি ভেক্টর, বল ভেক্টর আছে, সরণ সরণ হচ্ছে ভেক্টর। ঠিক আছে, তাহলে বল ভেক্টর এবং সরণ ভেক্টরের আমরা এমনি যে কোনো নাম্বারকে আমরা 5 × 4, 4×5 = 20, 5×5 = 25 এইভাবে গুণ করতে পারি, তাই তো? কারণ এগুলো নাম্বার গুলো কি এক একটা স্কেলার হয় সাধারণত। কিন্তু কার্য যে দুটো রাশিতে গঠিত বল এবং সরণ, বল আর সরণ দুজনেই ভেক্টর, আর ভেক্টর বা স্কেলার গুণফল যেটা এইটা, আর একটা হচ্ছে ভেক্টর গুণফল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, তাহলে কার্য ডাব্লিউ ইকুয়াল টু প্রকৃতপক্ষে হচ্ছে এই জিনিসটা এফ ডট এস। স্কেলার গুণের দুটো নিয়ম আছে, যে স্কেলার গুণের নিয়ম ধরো মনে করো এ আর বি এর যদি আমরা স্কেলার গুণ করি, ক্লাস 9-এ থাকে এটা, এই সরি ক্লাস 11-এ, তাহলে হয় এ বি কস থিটা। এ হচ্ছে একটা ভেক্টর, তার মানে কি আছে মান আছে এবং অভিমুখ আছে। বি হচ্ছে একটা ভেক্টর, এরও কি আছে মান আর অভিমুখ আছে। কিন্তু এটা কি বলতো ভেক্টরের, এই এ ভেক্টরের শুধু মানটা, এই যে মাথায় ভেক্টর সাইন নেই, এইটা বি ভেক্টরের শুধু মানটা। আর কস থিটাটা কি, থিটাটা হচ্ছে মনে করো এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে, এদের দুজনের মাঝের কোণটা। বুঝতে পেরেছো তো? তাহলে হচ্ছে এটা, তাহলে কোণ কি একটা মান, তো কস থিটা একটা মান, একটা অনুপাত, কস থিটা একটা অনুপাত। কি অনুপাত? হুম, ভূমি বাই অতিভুজ। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, একটা জাস্ট অনুপাত, তার মানে একটা মান। আর এটাও একটা মান, এটাও একটা মান, এই জন্য দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের রেজাল্ট্যান্ট একটা স্কেলার হয়। বুঝতে পেরেছো? দুটো ভেক্টরকে যদি আমরা ডট গুণ করি তাহলে একটা আমরা স্কেলার পাবো, দুটো ভেক্টরের ডট গুণ করলে আমরা একটা স্কেলার পাবো। বুঝে গেছে তো? তাহলে এখানে দেখো যে কোনো জায়গাতে আমরা যদি কার্য বের করতে চাই, তাহলে কার্য মানে এই জিনিসটাই হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। আর এ ডট বি মানে আমরা কি বললাম, এ বি কস থিটা, তাহলে এফ ডট এস মানে এফ এস কস থিটা। তাহলে কার্য একটা কি রাশি, কার্য তাহলে ভেক্টর রাশি নয়। কি বললাম, দুটো ভেক্টর রাশি ডট গুণফল সবসময় স্কেলার রাশি দেয়। তাহলে এখানে দেখো বল ভেক্টর রাশি এবং সরণ ভেক্টর রাশি ডট গুণ করে আমরা কার্য পাচ্ছি, তার মানে কার্য একটা স্কেলার রাশি। বুঝে গেছে তো? তাহলে কার্য ইকুয়াল টু কি এফ ডট এস, প্রযুক্ত বল এবং সরণের ডট গুণফল। ঠিক আছে, বা এই ডট গুণফলটাকে থেকে আমরা কি পাই, এফ এস কস থিটা। বুঝে গেছে তো?
কস থিটা কি, যে এস এবং এফ এর মধ্যবর্তী কোণের কোসাইন অনুপাত কস থিটা। তাহলে এরা দুজন ভেক্টর রাশি হলো, কার্য একটা স্কেলার রাশি। তাহলে এখান থেকে তোমাদেরকে আমরা যদি কোশ্চেন করি একটা, যে এমন একটি রাশির নাম লেখো এমন একটি স্কেলার রাশির নাম লেখো, এমন একটি স্কেলার রাশির নাম লেখো যা দুটি ভেক্টর রাশি দিয়ে তৈরি, রাশি দ্বারা তৈরি। এমন একটি স্কেলার রাশির নাম লেখো যা দুটি ভেক্টর রাশি দ্বারা তৈরি। তাহলে এর অ্যান্সার কি হবে? কার্য। কার্য হলো একটি স্কেলার রাশি যা দুটি ভেক্টর রাশি বল ও সরণ দ্বারা গঠিত। বোঝা গেছে তো? তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যে মনে করো এটা একটা বস্তু, এটা একটা বস্তু। তাহলে এই বস্তুটার উপর ধরো তুমি এফ বল প্রয়োগ করছো এইদিকে, বস্তুটা সরণ ঘটছে এইদিকে, তাহলে সরণ এইদিকে, প্রযুক্ত বল এইদিকে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে কার্য এফ ইজ ইকুয়াল টু হবে, কার্য ডাব্লিউ ইকুয়াল টু হবে এফ ডট এস। তার মানে কি? এফ এস কস থিটা। এবার ধরো আমি তোমাদেরকে বলে দিলাম যে এখানে 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তার ফলে তার 5 মিটার সরণ ঘটছে, তাহলে কার্য কত? তোমরা বলবে যে স্যার আমরা তো 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, এফ এর ভ্যালু 10 বসিয়ে দেবে, সরণ ঘটছে 5 মিটার, তাহলে আমরা এস এর ভ্যালু 5 বসিয়ে দেবো। কিন্তু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা কি করে জানবো? আমি ধরো সাপোজ তোমাকে অ্যাঙ্গেলটা বলে দিলাম, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তোমরা যে স্যার এটা তো থিটার মান 30 ডিগ্রি আপনি বলে দিচ্ছেন, থিটার ভ্যালু 30 ডিগ্রি, তার কস থিটার ভ্যালু আমরা কি করে জানবো? এটাও শেখানো হয় ক্লাস 10-এ। অঙ্কের ত্রিকোণমিতি বলে একটা পার্ট আছে, ওই ত্রিকোণমিতিতে এটাকেই শেখানো হয়, কস কোন ভ্যালু কত। তো আমাদের এই কার্যক্ষমতা শক্তি পড়ার জন্য আমাদেরকে কতগুলো ভ্যালু আপাতত মনে রাখতে হবে। বোঝা গেছে তো? আপাতত মনে রাখতে হবে, মানে ওইগুলোতেই পড়ে, যেহেতু ক্লাস 9-এর সিলেবাস এগুলো পড়েন না। কিন্তু আমি মনে করি যারা নিটের প্রিপারেশন নিতে চাও, যাদের জীবনে ইচ্ছা আছে ডাক্তার হব বা ভালো ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে, বা ভালো করে পড়াশোনা করব, পড়াশোনার মতো করে পড়াশোনা করব, তাদের এগুলো এখন থেকে শেখা উচিত। কিন্তু নর্মাল বা জেনারেল ক্লাস আমরা এগুলো শেখাই না, কেন? কারণ সেখানে জেনারেল স্টুডেন্টরা থাকে, কিন্তু নিটের স্পেশাল ক্লাস হলে শেখানো হয়, ক্লাস 9-এই শেখানো হয়, ক্লাস 10 পর্যন্ত অপেক্ষা করতে হয় না। বুঝে গেছে তো? তো তোমাদের জন্য আমাকে তো কিছু করতে হবে, তো আমি কস থিটার কতগুলো ভ্যালু বলে দিচ্ছি, আপাতত মনে রেখে দাও, ঠিক আছে? নোট করো। কোন, থিটা, থিটা মানে কি? কোন। এটা হচ্ছে কস থিটার ভ্যালু। যদি 0 হয়, জিরো হয়, তার মানে cos 0, cos 0 এর ভ্যালু হয় 1, cos 0 এর ভ্যালু হয় 1। যদি 30 হয়, তার মানে কত? 30 ডিগ্রি। এটা যদি 30 হয় তাহলে cos 30, cos 30 এর ভ্যালু হয় √3/2, ঠিক আছে? √3/2 মানে তিনটা শুধু রুটের ভেতরে, দুইটা নয় কিন্তু। যদি 45 হয়, তাহলে cos 45 এর ভ্যালু হয় 1/√2। যদি 60 হয়, 60 ডিগ্রি, তাহলে cos 60 এর ভ্যালু হয় 1/2। আর যদি 90 হয়, তাহলে cos 90 এর ভ্যালু হয় 0। মনে থাকবে? তাহলে এইগুলো যদি কোণ হয়, এগুলো তার কস, সেগুলোর ভ্যালু গুলো হয় এগুলো। বুঝে গেছে তো? এবার ভালো করে জিনিসটা বোঝো, কার্য জিনিসটা, এটা নোট করে নাও প্রথমে।
এবার দেখো, যখন তুমি এই বস্তুটার উপর এই দিকে বল প্রয়োগ করার ফলে এই দিকেই সরণ ঘটছে, এই দিকে বল প্রয়োগ করার ফলে এই দিকেই সরণ ঘটছে, তখন থিটা ইজ ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 0 মানে কস 0 কত? 1। তাহলে তখন আমরা কার্য ইকুয়াল টু কি বলতে পারি? কার্য ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু, আমরা সবসময় জানি যে কার্য ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এফ ডট এস, তার মানে কি এফ এস কস থিটা। এই ক্ষেত্রে ইকুয়াল টু এফ এস কস 0, কারণ এই ক্ষেত্রে ভ্যালুটা কত, অ্যাঙ্গেলটা কত, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এফ এস কস 0, তাই তো, কারণ এখানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, যেহেতু এখানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 হলে কস 0 এর ভ্যালু কত? 1, তার মানে এফ এস ইন্টু 1, তার মানে এফ এস। তাহলে তোমাদেরকে আমি স্টার্টিং এ প্রথমে যেটা বললাম, যে তুমি যেদিকে বল প্রয়োগ করবে যদি বস্তুর সেই দিকেই সরণ ঘটে, মানে প্রযুক্ত বলের অভিমুখে যদি সরণ ঘটে, এটা হচ্ছে প্রযুক্ত বলের অভিমুখে সরণ। ঠিক আছে, প্রযুক্ত বলের, ক্লাস 11 এগুলো খুব লাগবে। ঠিক আছে, ক্লাস 11 কেন, সবসময় লাগবে এই সমস্ত জিনিস, ভালো করে শেখো। প্রযুক্ত বলের অভিমুখে সরণ। তাহলে আমি তোমাদেরকে কি বললাম বলো তো, প্রথমে যে একদম প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে সরণ যদি প্রযুক্ত বলের অভিমুখে ঘটে, তাহলে কিন্তু শুধু বল আর সরণকে গুণ করলেই কার্য পেয়ে যায়। সংজ্ঞাতে তো ওটাই লেখানো আছে। কেন বললাম? কারণ এটা হচ্ছে প্রযুক্ত বলের অভিমুখে সরণ। প্রযুক্ত বলের অভিমুখে সরণ মানে থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 1, তার মানে শুধু বল আর সরণ গুণ করলেই তুমি এখানে কার্য পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা যদি তোমাদেরকে কোশ্চেন দিই, যে লেখা হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে এখান থেকে যদি আমরা একটা কোশ্চেন দিই, যে কোনো বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগ করার ফলে বলের অভিমুখে বস্তুটির 10 মিটার সরণ ঘটলো, কৃতকার্যের মান কত? কৃতকার্যের মান কত? তাহলে এই দেখো, এই কোশ্চেনটা যদি আমরা অ্যান্সার করতে চাই, তাহলে দেখো যে এখানে এই যে বলের অভিমুখে, দিস ইজ ইম্পর্টেন্ট লাইন, বলের অভিমুখে। তাহলে এখানে আমরা এর যদি অ্যান্সার করতে চাই, এফ ইজ ইকুয়াল টু 50 নিউটন, এস ইকুয়াল টু কত? 10 মিটার, 10 মিটার, থিটা ইজ ইকুয়াল টু কত পাবো? এই যে বলের অভিমুখে এটাই বলে দিচ্ছে যে থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। বলের অভিমুখে মানে 0 ডিগ্রি। তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 0। ঠিক আছে, এফ এস কস থিটা, তাহলে এফ এর ভ্যালু কত? 50, এস এর ভ্যালু কত? 10, আর এটা ইন্টু কস 0, তার মানে 50 ইন্টু 10, কেন ইন্টু 1 লিখতেই পারো, কস 0 এর ভ্যালু 1, তার মানে 500। এই যে 500, শুধু 500, এরপর একক লাগবে তো, তাহলে কার্যের আমাদেরকে একক জানতে হবে। আপাতত মানে এই অঙ্কটার স্বার্থে এককটা লিখে নাও, জুল, 50 জুল। ঠিক আছে, তারপর বলে দেবো কি একক, কিভাবে তৈরি হয় এককটা। 500 জুল, 50 নয়, 500 জুল। ঠিক আছে, কিন্তু এবার দেখো একটা প্রবলেম, আমি যদি এটা বলের অভিমুখে না বলে বলতাম যে প্রযুক্ত বলের সাথে 30 ডিগ্রি কোণে সরণ ঘটলো, সেক্ষেত্রে কি করে করতে অঙ্কটা? তাহলে লেখো সেম কোশ্চেন, এই কোশ্চেনটাকে আমি এবার চেঞ্জ করে দিচ্ছি, যে কোনো বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করার ফলে বলের অভিমুখের সাথে
বলের অভিমুখের সাথে 60 ডিগ্রি কোণে বস্তুটির 10 মিটার সরণ ঘটলো, তাহলে কৃতকার্যের মান কত? কৃতকার্যের মান কত? তাহলে কোনো বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগ করার ফলে বলের অভিমুখের সাথে 60 ডিগ্রি কোণে বস্তুটির 10 মিটার সরণ ঘটলো, কৃতকার্যের মান কত? এই অঙ্কটা করার সময় দেখো আগের মতো অঙ্কটার সময় হবে না, এর জন্য আমি বারবার বলছি প্র্যাকটিস করে রাখো এফএস কস থিটা দিয়ে অঙ্ক করার। থিটার ভ্যালুটা বলের অভিমুখে হলে শূন্য বসাবে, না হলে একরকম বসাবে, ঠিক আছে, থিটার ভ্যালু অনুযায়ী বসাবে। কিন্তু সবসময় যদি আমরা প্র্যাকটিস করি যে বল ইন্টু বল আর সরণ গুণ করে দেবো দিয়ে অ্যান্সার লিখে দেবো, তাহলে কিন্তু যখন অভিমুখের ভ্যালু বলে দেবে মানে কোনগুলো ভ্যালু বলে দেবে, কিন্তু আমরা তো মানুষ, আমরা হচ্ছে অভ্যাসের দাস। তো সুতরাং আমাদের ওই জিনিসটা এমন অভ্যাস হয়ে যায়, আমি অনেক ভালো ভালো ছেলে দেখেছি যে এমন তাদের বলা স্মরণ গুণ করে দেয় অভ্যাস, শুধু বলা স্মরণের মানটাকে গুণ করে দিচ্ছে, দিচ্ছে না কেন সে জানে না, সে তা নয়, কিন্তু সে সেভাবে অভ্যস্ত নয়। ঠিক আমি এমনই অভ্যাস করবো যেটা আমার বাজে জিনিস না ঘটে, ভালো ভালো অভ্যাস করবো, বুঝতে পেরেছো তো? এই জন্য প্রথম থেকেই চেষ্টা করবে এফ এস কস থিটা ফর্মুলা দিয়েই এর অঙ্ক করা, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে এফ ইজ ইকুয়াল টু কত? 50 নিউটন। এস ইকুয়াল টু কত? 10 মিটার। কিন্তু এখানে থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু 60 ডিগ্রি, তাহলে অতএব হবে এফ এস কস থিটা, জেনারেলাইজড ফর্মুলা। এফ এস, সরি, এফ এর ভ্যালু 50, এস এর ভ্যালু 10 ইন্টু কস 60, তার মানে 50 ইন্টু 10 কস 60 এর ভ্যালু কত? হাফ। লিস্ট লিখে দিয়েছিলাম, তাহলে এখান থেকে আমরা যদি কাটাকুটি করি তাহলে কত হবে? 250 জুল। বুঝতে পারলে তো? তা তুমি যদি শুধু বল আর সরণকে গুণ করে দাও তা কিন্তু হবে না, আমাকে দেখতে হবে অ্যাঙ্গেলটা কত। বুঝে গেছে? আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা থেকে একটা জিনিস বলো তো, এটা যেহেতু ভেক্টরের আইডিয়া, কিন্তু আমি দুটো যেহেতু প্রবলেম করিয়ে দিলাম, তাহলে এই দুটো প্রবলেম থেকে একটা জিনিস বলো তো যে কখন বস কার্যের কৃতকার্যের ভ্যালু বেশি হবে? দেখো একই বল দিয়েছো, একই সরণ ঘটেছে, কৃতকার্যটা কখন হবে? যখন থিটা 0 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি বলি যে কখন থিটার ভ্যালু বেশি হবে, যখন কৃতকার্য কখন বেশি হবে? থিটা যখন 0 ডিগ্রি হবে। তার মানে কি, তুমি যেদিকে বল প্রয়োগ করবে সরণ যখন সেই দিকেই ঘটবে তখন জানবে কার্য ম্যাক্সিমাম হয়। তাহলে কার্য মিনিমাম কখন হয়? ঠিক তার উল্টোটা, আমি যেদিকে বল প্রয়োগ করবো সরণ তার বিপরীত দিকে ঘটবে, সেটাও ঘটে কিন্তু। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে তাহলে প্রত্যেকের? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার লেখো বলের পক্ষে কার্য, বা এটাকে তুমি লিখতে পারো বলের দ্বারা কার্য। ইংরেজিতে ওয়ার্ক ডান বাই দা ফোর্স, ওয়ার্ক ডান বাই দা ফোর্স, বলের দ্বারা কার্য বা বলের পক্ষে কার্য। ঠিক আছে? এটা কখন হয়? যখন প্রযুক্ত বল, যেদিকে বল প্রয়োগ করা হয় বলের প্রয়োগ বিন্দু সরণ সেই দিকেই ঘটে, তখন সেটাকে বলা হয় বলের দ্বারা কার্য। তাহলে বল যেদিকে প্রয়োগ করা হয় বলের প্রয়োগ বিন্দু সরণ যদি সেই দিকেই ঘটে তাহলে তাকে বলা হয় বলের দ্বারা কার্য। মনে করো এটা একটা বস্তু, এর উপর এফ বল প্রয়োগ করা হচ্ছে, সরণটা এই দিকেই ঘটছে, তাহলে বল প্রযুক্ত বলের অভিমুখ এইদিকে, সরণ এইদিকে, তার মানে কত? থিটা ইজ ইকুয়াল টু এখানে 0 ডিগ্রি। এইটাকে বলা হবে বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য। তাহলে প্রযুক্ত বল এবং অভিমুখ যখন একই দিকে হবে। ঠিক আছে? সংজ্ঞা লেখো বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য বলতে কি বোঝো, কোশ্চেন পড়ে অনেক সময়। তাহলে কোনো বস্তু উপর বল প্রয়োগ করে
যদি প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখে ঘটে, প্রযুক্ত বলের অভিমুখে ঘটে, তখন তাকে বলা হয় বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য। কোন বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখে ঘটে তখন তাকে বলা হয় বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য। তাহলে এখান থেকে আমাদের যদি শর্ট কোশ্চেন আসে একটা, ধর এখান থেকে একটা শর্ট কোশ্চেন এলো যে বলের দ্বারা কার্যতে বা বলের দ্বারা কার্য বা বলের পক্ষে কার্যের ক্ষেত্রে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। বুঝে গেছে? বলের দ্বারা কার্যের ক্ষেত্রে বা বলের পক্ষে কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং বস্তুর সরণের মধ্যে অভিমুখ কত হয়, এরকম যদি কোশ্চেন শর্ট কোশ্চেনে জিজ্ঞাসা করে বা এমসিকিউতে জিজ্ঞাসা করে তাহলে তার অ্যান্সার কি হবে? 0 ডিগ্রি। বুঝে গেছে তো? এবার বলের দ্বারা যখন কার্য আছে তাহলে এটা নিশ্চয়ই বলের পক্ষে যখন কার্য আছে আদালতের মতো পক্ষে থাকলে বিপক্ষেও থাকবে, তাই তো? আমাকে যদি কেউ খারাপ বলে তাহলে আমার পক্ষে কিছু জন চলে যাবে, মানে আমার পক্ষে মানে তার পক্ষে যে খারাপ বলছে ধরো তার পক্ষে গেল মানে কি আমাকে তারাও খারাপ বলছে আরো 2-4 জন যোগ হয়ে গেল। আবার ধরো কেউ ভালো তার বিপক্ষে কিছু জন যাবে, কিছু জন হয়তো বলবে না যে স্যার অতটাও খারাপ নয় যতটা ভাবা হয়, ঠিক আছে? আবার কেউ ধর গেল সে বললো যে না স্যার একটুও খারাপ নয় খুবই ভালো। পাওয়া যাবে এরকম কাউকে যে এটা বলবে স্যার একটুও খারাপ নয় খুবই ভালো? তোমরা বলবে? সুনন্দা বলবে না, ঠিক আছে? ঠিক আছে বলো না আর কি করবো। আচ্ছা, তাহলে বলের পক্ষে কার্য যেমন আছে বলের বিপক্ষেও কার্য আছে, ঠিক আছে? তাহলে পরের হেডিং করো যে বলের বিপক্ষে কার্য। তাহলে এটা হচ্ছিল বলের দ্বারা কার্য, এটা হবে বলের বিরুদ্ধে কার্য, বলের বিপক্ষে কার্য বা বলের বিরুদ্ধে কার্য। তাহলে এটা হচ্ছিল ওয়ার্ক ডান বাই দা ফোর্স, এটা হবে ওয়ার্ক ডান এগেইনস্ট দা ফোর্স, ওয়ার্ক ডান এগেইনস্ট দা ফোর্স। এই ক্ষেত্রে জিনিসটা দেখো, এই ক্ষেত্রে এটা যেমন বোঝা সহজ ছিল না, ওইটা কিন্তু বোঝাটা একটু কঠিন নয়, সেম পরিমাণ সহজ। ভালো করে শোনো, ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ, এখানে কোনো একটা বস্তুকে তুমি, এখানে ধরো তুমি ছাদে আছো, এখানে একটা কোনো পাথর বা বড় বল নিয়ে দাঁড়িয়ে আছো, এটা তোমার বাড়ির ছাদ। এখান থেকে তুমি ছাদ থেকে বলটাকে ফেলে দিলে, বলটা তাহলে আস্তে আস্তে নিচে পড়বে। আর এইখানে যখন বলটা আছে, একটা ধরো এরকম বল আছে, ঠিক আছে, বা ধরো ফুটবল আছে, তাহলে ফুটবলটা যখন এখানে দাঁড়িয়ে আছে যখন পড়ছে না, ফুটবলটা যখন এখানে দাঁড়িয়ে আছে যখন পড়ছে না, তখন জিনিসটা কি হচ্ছে বলতো, এর উপর কোনো বল কাজ করছে? করছে। কে কাজ করছে? অভিকর্ষ বল। সেই অভিকর্ষ বলের মান কত? বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এইটা মিলে হলো অভিকর্ষ বল, যেটা এফ এর সাথে সমান, ইন্টু সরণ। এই ক্ষেত্রে তো সরণ হবে না, এক্ষেত্রে কি হবে? এইচ, কত উচ্চতা থেকে পড়ছে, এইচ ধরো তোমার ছাদের উচ্চতা। তাহলে দেখো অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? ওকে নিচের দিকে কাজ করছে, ও নিচের দিকেই পড়ছে। তাহলে এটা কিসের উদাহরণ? বলের দ্বারা কার্য বা বলের পক্ষে কার্য। অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, বস্তু পড়ছেও নিচের দিকে, বস্তুটা সরানো ঘটছে নিচের দিকে, আর অভিকর্ষ বলও ঘটছে নিচের দিকে, তাহলে বলের পক্ষে বা বলের দ্বারা কার্য হলো এটা। কিন্তু যদি এবার উল্টো ঘটনাটা আমরা ঘটাই, ধরো তুমি নিচ থেকে, এখানে একটা বল আছে, একে তুমি ধরো ছুড়ে দিয়েছো উপর দিকে, যে এই উচ্চটাই এটা ধরো উঠছে, এখানে ধরো বলটা আছে, এখান থেকে তুমি একে এই উচ্চতাই তোলার চেষ্টা করছো, এটা ধরো এই উচ্চতাই একে তোলার চেষ্টা করছো, মানে এখান থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করছো। তাহলে দেখো তো বস্তুর উপর সবসময় বল যেটা, সেটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। সেই বলটার কত মান? বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। শুধু বস্তুর বলে নয়, আমার উপর কত পৃথিবী বল প্রয়োগ করছে, আমার মধ্যে যা ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে, হাড় মাংস এসব মিলিয়ে যে পরিমাণ ভর হবে, নট ভার, যে পরিমাণ ভর হবে ইন্টু অভিকর্ষজ ত্বরণ।
ধরো সাপোজ যেটা জেনারেলাইজ অভি করছে, ধরো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরো আমার মধ্যে বল আছে, মানে ম্যাটেরিয়াল আছে ধরো 50 কেজি। 50 কেজি ধরো আমার মধ্যে ম্যাটেরিয়াল আছে, মানে আমাকে কেটে যদি ওজন পাল্লাই করো তাহলে 50 কেজি হয়তো হাড় মাংস হলে পাওয়া যাবে। ঠিক আছে, কতগুলো লোক খাবে 50 কেজিতে? 500টা লোক খেয়ে নেবে নাকি? না, 1 কেজিতে 10টা লোক খাবে, তো এই গরমের মাংস বেশি কেউ খাবে না। 10টার বেশি যদি 10 মানে এই গরমে কেউ যদি 200 গ্রামের বেশি মাংস খায়, তাহলে জানবে সে মানুষ নয়, সে হাঙর। বুঝে গেছে তো? তো তাহলে ধরো আমি বলছি আমাকে কেটে কুটে এরকম যদি 50 কেজি পাওয়া যায়, তাহলে 50 কেজি ইন্টু 9.8, এই দুটো গুণ করলে এই বল দিয়ে আমাকে পৃথিবীর নিচের দিকে টানছে। ধরো আমাকে কেটে তুমি 50 কেজি হাড় মাংস পেলে, এইটার সাথে আমরা যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করতে পারি, তাহলে এই পরিমাণ বল দিয়ে পৃথিবী আমাকে নিচের দিকে টানছে। এটা যদি গুণ করে এটা কত হয়? 490 হয়। ঠিক আছে, এটা দিয়ে এই পরিমাণ বল দিয়ে পৃথিবী আমাকে নিচের দিকে টানছে, তাহলে এটা হচ্ছে বল। ঠিক সেরকম এই এম ভরের বস্তুকে জি অভিকর্ষ ত্বরণে গুণ করলে এই পরিমাণ বল দিয়ে পৃথিবীকে নিচের দিকে টানছে। আর তুমি একে ছুঁড়ে কোথায় তুলছো? উপরে তুলছো। তার মানে বল কাজ করছে নিচের দিকে, কিন্তু তুমি একে তুলছো উপরের দিকে। তাহলে প্রযুক্ত বলের অভিমুখ কোন দিকে? এই দিকে। সরণ কোন দিকে? এই দিকে, তার বিপরীত দিকে। তাহলে এটা কি হবে? বলের বিরুদ্ধে কার্য, কারণ এখানে অ্যাঙ্গেলটা থিটা ইজ ইকুয়াল টু কত? 100 180 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখের বিপরীতে ঘটে, প্রযুক্ত বলের অভিমুখের বিপরীতে ঘটে, তখন তাকে বলা হয় বলের বিপক্ষে কার্য বা বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, তখন তাকে বলা হয় বলের বিপক্ষে কার্য বা বলের বিরুদ্ধে কার্য। আমার যদি একে উদাহরণ দিতে বলে, তাহলে কি লিখবে? যে কোনো বস্তুকে নিচ থেকে বা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে ছোঁড়া হলে, ঠিক আছে, কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে ছোঁড়া হলে, তার মানে এই জিনিসটা। আর বলের দ্বারা কার্য, ওখানে এক্সাম্পল কি লিখতে পারো? যে উপর থেকে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠে ফেলা হলে, ভূমির দিকে ফেলা হলে। ঠিক আছে তো? ক্লিয়ার হয়েছে? তাহলে বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য। তাহলে বলের বিরুদ্ধে কার্যের ক্ষেত্রে কিরকম হয়? ধরো এটা হচ্ছে বস্তু, তুমি এই দিকে বল প্রয়োগ করছো, কিন্তু বস্তু সরণ করবে কোন দিকে? উল্টো দিকে, এই দিকে। তাহলে এফ হচ্ছে এই দিকে আর এস হচ্ছে এই দিকে। এই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কিন্তু এটা তো নর্মালি অনুভূমিক ভাবে তো এটাকে নর্মালি দেখা যায় না। আনুভূমিক ভাবে দেখা যায় কি? তুমি যেদিকে ঠেলছো উল্টো দিকে সরে আসছে। আনুভূমিক ভাবে দেখা যায় না। এর জন্য এর এক্সাম্পল এটা বেটার, যে কোনো বস্তুকে নিচ থেকে উপরের দিকে যদি ছোঁড়া হলো। ঠিক আছে, এটা তো আনুভূমিক ভাবে নর্মালি সেভাবে দেখা যায় না। বা তোমরা আরেকটা জিনিস ভাবতে পারো এক্সাম্পল হিসাবে, এটা লেখা হয়ে গেছে। ধরো একটা এটা মনে করো, মানে একটা ইনক্লাইন্ড প্লেন মানে আনুভূমিক তল। ঠিক আছে, ধরো এখানে একটা বল গড়ি গড়িয়ে পড়ছে, মানে খুব ভারী একটা বল ধরো গড়ি গড়িয়ে পড়ছে। এখানে একজন লোক মনে করো দুটো হাতে করে দাঁড়িয়ে একে থামানোর চেষ্টা করছে, কিন্তু এটা তো খুব ভারী তাহলে এ কোন দিকে বল প্রয়োগ করছে? এই দিকে বল প্রয়োগ করছে, কিন্তু ধরো এটা খুব ভারী ও লোকটাকে সরিয়ে সরিয়ে আনছে। তাহলে এই ক্ষেত্রে একটা এক্সাম্পল বলের বিরুদ্ধে কার্য। কিন্তু এই ক্ষেত্রে এই বস্তুর উপর প্রযুক্ত বল শুধু এটা তো নয়, পৃথিবীরও বলটাকে কাউন্ট করতে হয়। এই জন্য এটা নট ফর দিস কেস, দিস ইজ নট বেটার। বুঝতে পেরেছো তো? এই জন্য সবচেয়ে বেটার অপশন কোনটা? নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে দাও। অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করছে, কিন্তু বস্তু সরণ উপরের দিকে করছে। এটা বলের বিরুদ্ধে কার্য, কারণ বল যেদিকে কার্য করছে সরণ তার 180 ডিগ্রি বিপরীতে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো কেস দেখে নিলাম, যে বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য। তাই তো?
তাহলে যখন এফ আর এস এর মধ্যবর্তী কোণটা, এফ আর এস এর মধ্যবর্তী কোণটা থিটা ইজ ইকুয়াল টু যখন 0 ডিগ্রি, বলের দ্বারা কার্য যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেই দিকে সরণ ঘটছে। থিটা ইজ ইকুয়াল টু যখন 180 ডিগ্রি, ঠিক আছে, সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, যেদিকে বল প্রয়োগ হচ্ছে বস্তুর সরণ তার উল্টো দিকে করছে। ঠিক আছে, ওখানে যে লিস্টটা করা ছিল কস থিটা, ওখানে এটা অ্যাড করে নাও। কস 180 ভ্যালু এখানে হচ্ছে 180, থিটা হচ্ছে 180, কস থিটা হচ্ছে কস 180, আর এর মান হচ্ছে -1। কস 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, বুঝতে পেরেছো তো? এটা অ্যাড করে নাও। এরপর ব্যাপারটা হচ্ছে কস 90 ডিগ্রির ভ্যালু কত বলো তো? 0। ঠিক আছে, তাহলে মনে করো যে কোনো একটা বস্তু, সেই বস্তুর উপর মনে করো এফ বল ক্রিয়া করছে, তাহলে এফ বল যদি ক্রিয়া করে তাহলে এস পরিমাণ তো তার সরণ ঘটবে, কিন্তু ধরো দেখা গেল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এক্সাম্পল, মনে করো কোনো একটা লোক, ঠিক আছে, এটা হচ্ছে সুটকেস। সুটকেস, তাহলে কোনো একটা লোক মনে করো মাথায় করে সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই সুটকেসটার উপর প্রযুক্ত বল কোন দিকে বলো তো? নিচের দিকে। এটা হচ্ছে বল নিচের দিকে। লোকটা হেঁটে যাচ্ছে কোন দিকে? অনুভূমিক ভাবে, ঠিক আছে, তাহলে অনুভূমিক ভাবে হেঁটে যাচ্ছে, অ্যাঙ্গেলটা কত হলো? 90 ডিগ্রি। তাহলে সরণ, বল এফ আর সরণের মধ্যে অ্যাঙ্গেলটা কত হলো? 90 ডিগ্রি। এই যে তোমরা দেখবে ছোটবেলায় পড়েছো, হাতে সুটকেস নিয়ে কোনো একটা বস্তু যদি আনুভূমিক তলে হেঁটে যায়, বা মাথায় সুটকেস নিয়ে কোনো একটা কুলি যদি আনুভূমিক তলে হেঁটে যায়, তাহলে সেটাও কার্যহীন বল বলা হয়। মানে কি, যে সে মাথায় সুটকেস নিয়ে যাচ্ছে কিন্তু সে কোনো কার্য করছে না। কেন কার্য করছে না বা কার্যহীন বল কেন বলা হয়? কারণ ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? এফ এস কস থিটা। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে সে ধরে যে বলটা ধরে এই বল নিয়ে যাচ্ছে, ইন্টু এস ইন্টু কস 90, তার মানে এফ ইন্টু এস ইন্টু 0, তার মানে 0। তার মানে তুমি যে কুলিটা তোমার সুটকেসটা মাথায় নিয়ে যাচ্ছে, তুমি কিন্তু তাকে ফিজিক্সের ভাষায় 1 টাকাও দেবে না। কেন দেবে না? কারণ সে কোনো কার্য করছে না। ঠিক আছে, কিন্তু এটা যদি তুমি কুলিকে বলতে যাও, তাহলে মোটামুটি ধরো 50টা কুলি তো থাকে একটা স্টেশনে, নর্মাল স্টেশনে, তাহলে মোটামুটি 50 জনের হাতে গণপিটুনি খেয়ে যাবে। সুতরাং বলতে যাবে না, ফিজিক্স ওনাকে বোঝাতে গিয়ে লাভ নেই, যা চাইবে দিয়ে দেবে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু মানে ফিজিক্সের ভাষায় সে কিন্তু কোনো কার্য করছে না। বুঝে গেছে তো? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ধরো কোনো একটা লোক, ধরো এটা একটা লোক, ঠিক আছে, এ ধরো সুটকেস নিয়ে, দু হাতে দুটো সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে এইদিকে হেঁটে যাচ্ছে, এস আমার সাথে সাথে আঁকো এবং লেখো, এইদিকে হেঁটে যাচ্ছে, আর প্রযুক্ত বল এর উপর কোন দিকে কাজ করছে? বলগুলো নিচের দিকে কাজ করছে। তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। এটাকে বলা হয় কার্যহীন বল। বুঝে গেছে তো? তাহলে কোনো জায়গাতে যদি বল এমন ভাবে প্রযুক্ত হয় যে প্রযুক্ত বল এবং সরণ পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে সমকোণ, তাহলে সেটাকে বলা হয় কার্যহীন বল। বুঝে গেছে তো? কার্যহীন বল কখন বলা হবে? যখন কার্যহীন বল, ঠিক আছে, কার্যহীন বল, নো ওয়ার্ক ফোর্স, মানে বল আছে কিন্তু সেই বলটা কোনো কাজ করছে না, এটাকে বলে কার্যহীন বল। তাহলে কখন কার্যহীন বল বলা হবে? যখন থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি, তখন তাকে বলা হবে কার্যহীন বল। কিন্তু কার্যহীন বল বলতে যখন ডাব্লুর ভ্যালু অ্যাকচুয়ালি 0 হয়। ডাব্লুর ভ্যালু 0 হওয়ার আরো কোনো উপায় আছে? আরেকটা উপায় আছে। ডাব্লুর ভ্যালু 0 হওয়ার আরেকটা উপায় আছে, দেখো টেক্সটে লেখা হয়ে গেছে তো? এর আরেকটা এক্সাম্পল, মহাকর্ষ বল একটি কার্যহীন বল, অনেক সময় বলে, বা পৃথিবীর পৃথিবী নয়, সূর্য পৃথিবীকে যে বল দিয়ে আকর্ষণ করছে সেটা একটি কার্যহীন বল।
যদি বলে ব্যাখ্যা করবে, কিভাবে ব্যাখ্যা করবে বলো? দেখো, এটা কক্ষপথ, এটা আমাদের সূর্য মামা, তাই তো? সূর্য মামার তেজ তো দিন দিন বেড়েই চলেছে, ঠিক আছে? আর এটা ধরো আমাদের আর্থ, আর এটা হচ্ছে আমাদের সান। তাহলে মহাকর্ষ বল কোন দিকে কাজ করছে? বল এইদিকে কাজ করছে। আর সরণ কোন দিকে বলো তো এর? হম, এই গোল পথটা ধরে সরণ নয়, এই গোল পথটা ধরে সে দূরত্ব অতিক্রম করে। কোনো একটা বৃত্তপথে কোনো যদি বস্তু যায়, তার সরণ কোনটা হয়? কোনো একটা বস্তু যদি এরকম বৃত্তপথে যায়, তার যে কোনো মুহূর্তে সরণের অভিমুখ কোনটা হয়? সেই মুহূর্তে সে যেখানে আছে সেইখান থেকে স্পর্শক বরাবর, সেই মুহূর্তে সে যেখানে আছে সেখান থেকে স্পর্শক বরাবর, তাই তো? তাহলে এই জায়গা থেকে সরণের অভিমুখ কোনটা? এই দিকে। আবার ও যখন এই জায়গা থেকে এই জায়গাতে চলে এলো, সরণের অভিমুখ কোনটা? এই দিকে। এই জায়গা থেকে যখন এখানে চলে এলো, সরণের অভিমুখ কোন দিকে? এই দিকে। মানে সেই মুহূর্তে যে জায়গায় অবস্থান করবে তার স্পর্শক বরাবর সরণের অভিমুখ, তাহলে এটা হচ্ছে সরণ এস। তাহলে প্রযুক্ত বল হচ্ছে এইদিকে, সরণ এইদিকে। আর আমরা কি জানি, কোনো একটা বৃত্ততে, যে কোনো একটা বৃত্ততে ব্যাসার্ধ আর এটাকে বলা হয় স্পর্শক, দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে প্রযুক্ত বল কোনটা? এইটা। সরণের অভিমুখ কোনটা? এটা। অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এটা এখানে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ ইন্টু এস ইন্টু কস 90, তার মানে 0। তাহলে মহাকর্ষ বল একটা কি বল? কার্যহীন বল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? মহাকর্ষ বল একটি অবশ্যই কার্যহীন বল, ঠিক আছে? এটা কোশ্চেন হিসেবে লিখে রাখো। দেখাও বা মহাকর্ষ বল একটি কার্যহীন বল, ব্যাখ্যা করো। অ্যান্সার যখন লিখবে একদম ছবি সহ লিখবে, এরকম। বোঝা গেছে তো? এবার মনে করো এটা লেখা হয়েছে প্রত্যেকের, জলদি জলদি কমপ্লিট করো, জলদি কমপ্লিট করো। বলতে চাই তাহলে এফ শূন্য, এটা কার্যহীন বল। এটা হচ্ছে কার্যহীন বল, বুঝতে পেরেছো তো? সরণ না। এমন ভাবে এটা, এটা তো সেটা তো আপনি যদি না করে তাহলে cos মানে কি? এটা অ্যাঙ্গেল কি? প্রযুক্ত বল সরণের, এটা হচ্ছে প্রযুক্ত। তোমাকে কোশ্চেন করা হয় বল বলে। তুমি এটা বলতে পারো যে যখন প্রযুক্ত বল এবং সরণের অভিমুখ লম্ব হয়, সেটাকে কার্যহীন বলে। যখন সেটাকে কার্যহীন বলে।
তাহলে এবার বল বলতে কি বোঝো? দেখো কি বোঝো? ঠিক আছে, কার্যনিক বল বলতে কি বোঝো বা কার্যনিক বল কাকে বলে? এই দুটোই মানে এইটা লিখলে হবে, এটা লিখলেও হবে, কিন্তু হোয়াট ইজ বেটার? হচ্ছে বলো তো? এটা দুটো উপায় হতে পারে। একটা যখন ইকুয়াল টু 0, একটা করে যখন এটা ইকুয়াল টু 90। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটা মনে রাখার জন্য বললাম। বলে স্মরণ স্মরণ না ঘটে বা স্মরণ ছাড়া উপযুক্ত বোঝা কিছু কাজের শূন্য, কৃতকার্যের মান শূন্য, একে কার্যহীন বল বলা হয়। ঠিক আছে, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে যদি স্মরণ না ঘটে, ঠিক আছে, তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি স্মরণ না ঘটে, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখান থেকে যদি ইফ এস ইজ ইকুয়াল টু 0, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, একটা কেস। আবার যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কস 90 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে সেক্ষেত্রে ওর ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে দুটো কেসই হবে, বুঝতে পেরেছো তো? দুটো কেসই হবে। এবার যে আমরা যে কার্য কার্য করে চেঁচাচ্ছি বা কার্যটা আমরা পড়ছি, ঠিক আছে, সেই কার্যের একক কি? একক জানতে হবে আমাদেরকে। যে কোনো রাশি জানলেই তার একক মাত্রা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা ক্লাস 9-এ উঠে গেছি, আমরা আর দুধ খাওয়া বাচ্চা নয়। বুঝতে পেরেছিস তো? আর আমরা কেউ দুধ খাওয়া বাচ্চা নয়। সুতরাং আমাদেরকে এবার পড়াশোনাটা টার্গেট নিয়ে পড়তে হবে। কারো যদি নিট বা যেই অ্যাডভান্স পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তার টার্গেটটা এখন থেকেই ফিক্স করতে হবে। বিএসসি নার্সিং পড়তে গেলেও তার সেই টার্গেট এখন থেকে ফিক্স করে নিতে হবে। বুঝে গেছে? ইউপিএসসি দিয়ে সিভিল সার্ভেন্ট হতে চাইলেও এখন থেকেই কিন্তু টার্গেট ফিক্স করতে হবে, পড়াশোনার লেভেলটা এখন থেকেই নিয়ে যেতে হবে। কারণ ইউপিএসসি তে যে কোশ্চেন পড়ে জেনারেল স্টাডিজের, ঠিক আছে, সেটা কিন্তু ক্লাস 9-10 থেকেই কোশ্চেন গুলো আসে নর্মালি, ঠিক আছে। ফিজিক্স অপশনাল সাবজেক্ট মেন্স এর জন্য, কিন্তু যখন জেনারেল স্টাডি, ইউপিএসসি বলে নয়, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে জেনারেল স্টাডি বলে একটা জিনিস থাকে। সেখানে ফিজিক্স কেমিস্ট্রি আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ইতিহাস, ভূগোল সব থাকে। তুমি যদি পড়াশোনায় কাঁচা হও, তুমি চাকরি পাবে না, সোজা কথা। যারা পড়াশোনায় ভালো তারাই চাকরি পাচ্ছে না। আর পড়াশোনা না করলে চাকরি পেয়ে যাবো? পড়াশোনা করে লোকে চাকরি পাচ্ছে না, পড়াশোনা না করে চাকরি? হ্যাঁ, আজব ব্যাপার। আচ্ছা, কার্যের একক।
কার্যের একক, ইউনিট অফ ওয়ার্ক। ইউনিট অফ ওয়ার্ক, কার্যের একক। ঠিক আছে, দেখো এককগুলো নির্ণয়ের জন্য আমরা একটা স্পেশাল কেস ধরে নিই, যদিও না ধরলেও হবে, কিন্তু ধরে নিই বোঝার সুবিধার্থে। তাহলে কার্যের একক বের করতে হবে, তাহলে আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখানে স্পেশাল কেসটা কি ধরলাম, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে কস জিরোর ভ্যালু 1, তার মানে এফ এস কস 0 মানে এফ এস 1 মানে শুধু এফ এস, এটা ধরে নিলাম। তাহলে দেখো এই যে কার্য আর বল, এটা হচ্ছে সরণ। তাহলে কার্যের এককটা কাদের কাদের একক দিয়ে গঠিত হবে, বলের একক আর সরণের একক দিয়ে। যদি আমরা সিজিএস এ করি, সিজিএস এ বের করতে চাই, তাহলে সিজিএস এর কার্যের একক হয় আর, বুঝতে পেরেছো তো? সিজিএস এ বলের একক কি, সিজিএস এ কার্যের একক আর, বলের একক হচ্ছে ডাইন, সরণের একক কি সেন্টিমিটার। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আচ্ছা কার্যের যে একক পড়ছি, কার্যের দু রকম একক হয়। প্রথমে একক কার্যের পরম একক, আর একটা হচ্ছে অভিকর্ষ একক হয়। এটা হচ্ছে কার্যের পরম একক পড়ছি আপাতত। ঠিক আছে, তাহলে কার্যের পরম একক, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে আর্ক। আর্ক, তার মানে আর্ক কি দিয়ে তৈরি, ডাইন সেমি। বুঝে গেছে তো? আচ্ছা দেখো তো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে ইফ, যদি আমরা বলটাকে, ধর এটা আমরা সিজিএস কেস করছি, সিজিএস কেস করছি তো, তাহলে বলটাকে আমরা ডাইন নেবো। তাহলে আমরা কি বলটাকে যদি যদি এফ ইজ ইকুয়াল টু 1 ডাইন হয়, আমরা যদি এফ ইজ ইকুয়াল টু 1 ডাইন নিই আর এস ইজ ইকুয়াল টু 1 সেমি নিই, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, 1 ডাইন ইন্টু 1 সেমি, তার মানে 1 ডাইন সেমি। আর ডাইন সেমি মানে কি, এটাকে তখন আমরা বলতে পারবো 1 আর্ক। কারণ যদি এফ ইজ ইকুয়াল টু 1 হয়, এস ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু 1 আর্ক। ঠিক আছে, বোঝা গেছে তো? তাহলে কার্যের অভিকর্ষ, কার্যের পরম একক সিজিএস পদ্ধতিতে, কার্যের পরম একক কি আর্ক। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হলো আর্ক। ঠিক আছে তো? আর এইটা কি জন্য করলাম বলো তো? এইটা করলাম যাতে 1 আর্ক মানে কি তোমরা অ্যান্সার দিতে পারো। বুঝতে পেরেছো তো? 1 আর্ক মানে কি, এইটা কখন 1 আর্ক হলো, যখন প্রযুক্ত বল 1 ডাই আর সরণ 1 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু প্রযুক্ত বল 1 ডাই সরণ 1 সেন্টিমিটার, তখনই কার্যগত হয় 1 আর্ক। তাহলে আমি যদি বলি যে 1 আর্ক কাকে বলে, 1 আর্কের সংজ্ঞা লিখো, তাহলে লিখবে যে কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করার ফলে যদি তার সরণ 1 সেন্টিমিটার হয়, সেটা 1 ডাইন। না, এটা নয়। এখানেই পাবলিক ভুল করে, স্টুডেন্ট প্লাস টিচার দুজনেই ভুল করে। কি ভুলটা করে দেখো, এই যে তুমি এটাকে সেট আপ করেছো, 1 ডাই ডাব্লিউ কে এফ এস দিয়ে সেট আপ করেছো, কিন্তু প্রকৃতপক্ষে কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ এস কস থিটা। তুমি এখানে থিটাটাকে 0 ধরেছো, তবেই তুমি এটাকে সেট আপ করতে পেরেছো। তার সেটার হেল্প নিয়ে আমরা এগুলো করছি। তার মানে থিটার ভ্যালুটা 0, এটাকে আমাকে উল্লেখ করতে হবে। বাংলায় আমি কি করে বলবো থিটা 0 বলতে পারবো কি, বাংলায় কি করে বলবো, প্রযুক্ত বলের অভিমুখে সরণ, তার মানে তো থিটা 0। তাহলে 1 ডাইন পরিমাণ বল কোনো বস্তুর উপর প্রয়োগ করার ফলে বস্তুর সরণ যদি 1 সেমি হয়, লিখবে না। প্রযুক্ত বলের অভিমুখে যদি বস্তুর সরণ 1 সেমি হয়, তাহলে তাকে 1 আর্ক বলে। ঠিক আছে, বর্ধমানে কোনো টিচার কিন্তু এইভাবে পড়াবে না, ওই মুখস্থ করে দেবে। তোমরা সেখানে পড়তে চলে যেতে পারো যদি এখানে কষ্ট হয়। বুঝতে পেরেছো? কিন্তু এখানে পড়তে গেলে ভালো করে পড়তে হবে। তাহলে এখানে আমি 1 আর্ক কাকে বলবো, যে কোনো বস্তুর উপর ওয়ান ডাইন বল প্রয়োগ করার ফলে, প্রয়োগ করার ফলে যদি প্রযুক্ত বলের অভিমুখে
বস্তুর বা বস্তুটির 1 সেন্টিমিটার সরণ ঘটে, 1 সেন্টিমিটার সরণ ঘটে, সেক্ষেত্রে কৃতকার্য হয় 1 আর্ক। ঠিক আছে, কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করার ফলে যদি প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটি 1 সেন্টিমিটার সরণ ঘটে, সেক্ষেত্রে কৃতকার্য হয় 1 আর্ক। তাহলে আমরা যদি সিজিএস পদ্ধতিতে প্রবলেম করি বা অঙ্ক করি, ঠিক আছে, তাহলে প্রযুক্ত বল যদি ডাইনে দেওয়া থাকে, সরণ যদি সীমিত দেওয়া থাকে, অ্যান্সার কিন্তু আসবে আর্কে। বুঝে গেছে তো? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আচ্ছা, স্লো হলে কি করে চলবে? আচ্ছা, এটা তাহলে সিজিএস ঘটলো। এবার যদি আমরা এসআই তে যাই, এসআইটাই তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এসআই তে কার্যের একক হচ্ছে জুল, যে সেই ক্ষেত্রে এসআই তে বলের একক কি? নিউটন। এসআই তে বলের একক নিউটন, এন। আর এসআই তে সরণের একক কি? মিটার, মিটার। তাহলে এম। বোঝা গেছে তো? কিন্তু এই স্পেশাল কেস সব সময়। বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি বলতে পারি, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হলো জুল। ঠিক আছে, 1 জুল কাকে বলবো আমরা? দেখো, W=Fs। যদি আমরা এফটাকে 1 নিউটন নিই, এসটাকে যদি আমরা 1 মিটার নিই, তাহলে W কত হবে? 1 নিউটন ইন্টু 1 মিটার। তার মানে কি 1 নিউটন মিটার, 1 নিউটন মিটার। তাহলে এই 1 নিউটন মিটারকে আমরা কি বলবো? 1 জুল। তাহলে 1 জুল মানে কি? 1 নিউটন মিটার। বোঝা গেছে তো? 1 জুল মানে 1 নিউটন মিটার। তাহলে 1 জুলের যদি তোমাকে সংজ্ঞা বলা হয়, তাহলে কি লিখবে? যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির 1 মিটার সরণ ঘটলে, যদি সরণ ঘটে, সেক্ষেত্রে কৃতকার্য হয় 1 জুল। তাহলে যখন আমাদেরকে অঙ্কের ডেটা হলো এসআই তে দেবে, মানে ধরো প্রযুক্ত বল নিউটনে দিল, সরণ মিটারে দিল, সেক্ষেত্রে তখন কিন্তু অ্যান্সার আসবে জুলেতে। ঠিক আছে? তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে আর, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হলো জুল। কার্যের পরম একক দুটোর দুরকম পরম একক জানলাম। ঠিক আছে, আর্গ এবং জুল। তাহলে এদের মধ্যে আমরা সম্পর্ক এবার জানি, যে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক। দেখো, 1 জুল মানে কত? 1 জুল আমরা কি করে পেলাম? এখানে এখানে 1 জুল কখন হয়েছিল? 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার, তাই তো? 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন, 1 নিউটন মানে কত ডাইন? 10⁵ ডাইন। 1 মিটার মানে কত সেমি? 1 মিটার মানে 100 সেমি। এই 100 সেমিটাকে আমি এইভাবে লিখছি 10⁻² সেমি, একই ব্যাপার। তাহলে দেখো, 10⁵ ইন্টু 10⁻², যদি গুণ করি 10⁻7 ডাইন সেমি। 10⁻7 ডাইন সেমি। ডাইন সেমি মানে কি? আর্ক। ডাইন সেমি মানে আর্ক তো। তাহলে 10⁻7 আর্ক। তাহলে 1 জুল সমান কত? 10⁻7 আর্ক। এটা একদম রক্তে গেঁথে নাও। হৃদয়ে আমরা তো অনেক কথাই গেঁথে নিই, সেরকম এটা গেঁথে নাও। 1 জুল সমান 10⁻7 আর্ক। তাহলে আমরা এতক্ষণ কার্যের যে দুটো একক পড়লাম, সে দুটোকে পরম একক বা ব্যবহারিক এককও তোমরা বলতে পারো কার্যের। ঠিক আছে, নিউটন। এরপর আমরা জানবো কার্যের অভিকর্ষ একক। ঠিক আছে।
কার্যের, এরপর হেডিং করো কার্যের অভিকর্ষীয় একক, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক। কার্যের অভিকর্ষ একক। দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার। জিসিএম গ্রাম সেন্টিমিটার, জি সিএম একসাথে, কিন্তু সিএম মিনস নট চিফ মিনিস্টার, সিএম মিনস সেন্টিমিটার। ঠিক আছে, একটাই কথা, গ্রাম সেন্টিমিটার। এবার বলবে যে স্যার কার্যের অভিকর্ষ একক সিজিএম পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার, এটা আমি মেনে নিলাম, কিন্তু গ্রাম সেন্টিমিটার জিনিসটা কি? গ্রাম সেন্টিমিটার জিনিসটা হচ্ছে, ধরো এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে 1 গ্রাম। ঠিক আছে, বস্তুটা তুমি এখান থেকে উপরে তুললে কত? 1 সেন্টিমিটার উপরে তুলে বস্তুটাকে নিয়ে এলে। 1 গ্রাম ভরের বস্তুকে 1 সেন্টিমিটার উপরে যদি তুলতে চাও, এমনি এমনি তুলতে পারবে? তোমাকে তো কৃতকার্য করতে হবে, তাই তো, অভিকর্ষের বিরুদ্ধে। তাহলে এই কৃতকার্যটাই হবে তোমার 1 GCM। তাহলে 1 গ্রাম সেন্টিমিটারের আমরা সংজ্ঞা কি লিখবো? 1 গ্রাম সেন্টিমিটারের সংজ্ঞা হচ্ছে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার বলা হয়। লিখে দিচ্ছি, লেখো। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার বলে। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার বলে। বোঝা গেছে তো? তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক কি ছিল? সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে আর্গ, আর সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক কি? গ্রাম সেন্টিমিটার। তাহলে আর্গ আর গ্রাম সেন্টিমিটারের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, সম্পর্ক আছে তো? তাহলে আর্গ আর গ্রাম সেন্টিমিটার মধ্যে সম্পর্ক হেডিং করো। ঠিক আছে, আর্গ ও গ্রাম সেন্টিমিটারের সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো 1 গ্রাম সেন্টিমিটার মানে কি? 1 গ্রাম ইন্টু 1 সেমি। তাই তো, কিন্তু 1 গ্রামটা তো কি বলেছে? গ্রাম সেন্টিমিটার কিসের একক? ভালো করে ডিফারেন্সটা বোঝো। গ্রাম সেন্টিমিটার ওয়ার্কের একক, আর ওয়ার্ক মানে আমরা কি জানি? বল ইন্টু সরণ। 1 সেমিটার তো সরণ হতেই পারে, কিন্তু 1 গ্রামটা কোনোদিন বল হয়? তাহলে 1 গ্রাম হবে কি? এটা কি হবে বলো তো? 1 ডাইন হবে না, 1 গ্রাম বল নয়, কিন্তু 1 জি ওয়েট বলতো, 1 গ্রাম ওয়েট একটা বলতো। 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী একটা বল দিয়ে নিচের দিকে টানছে, তুমি তার এগেনস্টে 1 সেন্টিমিটার সরণ ঘটাচ্ছ। বুঝতে পেরেছো তো? তাহলে 1 গ্রাম ওয়েট। তাহলে 1 গ্রাম ওয়েট মানে কত? যে কোনো জিনিসের গ্রাম ওয়েট মানে কি? তার ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ।
তার ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাহলে ভর কত 1 গ্রাম ইন্টু অভিকর্ষজ ত্বরণের ভ্যালু কত? সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের ভ্যালু কত 980 সেমি পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, ইন্টু 1 সেমি, ঠিক আছে, 980 সেমি পার সেকেন্ড স্কয়ার ইন্টু 1 সেমি, লেখো লেখো, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে এটা এটা এইভাবে লেখো, এত 980 সেমি পার সেকেন্ড স্কয়ার ইন্টু 1 সেমি, তাই তো? আচ্ছা, তাহলে এটা 980 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার ইন্টু 1 সেমি। গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার মানে কি? ফার্স্ট এই চ্যাপ্টারে এটা হচ্ছে কোশ্চেন, গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার মানে কি? গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার বল ইন্টু ত্বরণ, তাকাও এদিকে, বল ইন্টু এই সরি ভর ইন্টু, এটা তো ত্বরণ, এটা ভর, ভর ইন্টু ত্বরণ মানে কি? সেকেন্ড চ্যাপ্টারে কি ছিল? ভর ইন্টু ত্বরণ মানে বল, এফ ইজ ইকুয়াল টু এম এ, তো তার মানে এটা 980 ডাইন ইন্টু 1 সেমি, তাহলে 980 ডাইন সেমি, ডাইন সেমি মানে কি এক্ষুনি বললাম, আর 980 আর, এই লেভেলে পড়াশোনা করতে হবে। এ ফর অ্যাপেল, বি ফর বল, ক ফর কলা, ঠিক আছে, ল ফর লিচু, এইসব দিন শেষ। এই লেভেলে যদি পড়াশোনা করতে পারো তবেই পড়াশোনা করো, নাহলে ভাষা ভাষা পড়াশোনা করে লাভ নাই, তার থেকে আমার মনে হয় ছেড়ে দেওয়া ভালো, ঠিক আছে। ভাষা ভাষা পড়াশোনা করার থেকে ভাষা বলা বন্ধ করে দেওয়া ভালো, মানে একদম ছেড়ে দেওয়া ভালো, আমি মনে করি। কে কি মনে করে তো আমি জানি না, কিন্তু আমি মনে করি ভাষা 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 পড়াশোনা করার থেকে পড়াশোনা ছেড়ে দেওয়া ভালো, বুঝতে পেরেছো কি বলছো? ঠিক আছে, পড়াশোনা করতে হলে ভালোভাবে করবো, নাহলে করবো না, ছেড়ে দেবো, ওই চলছে চলবে, হচ্ছে হবে, ওরকম করে পড়াশোনা হয় না। আচ্ছা দেখো, কার্যের অভিকর্ষ একক এটা সিজিএস পদ্ধতিতে হলো, এবার কার্যের অভিকর্ষ একক কি? এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক হচ্ছে কিলোগ্রাম, এটা হচ্ছে দেখো এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক বলতে, যে এটা মনে করো পৃথিবী পৃষ্ঠ, এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে 1 কেজি, তাকে তুমি অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলবে, একটা ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটা হচ্ছে 1 কেজি এফ, সরি কেজি মিটার, কেজি এফ নয়, কেজি মিটার। কার্যের অভিকর্ষ একক হচ্ছে কি? কিলোগ্রাম মিটার, কিলোগ্রাম মিটার, কেজি এম। তাহলে 1 কিলোগ্রাম মিটার বলতে আমরা কি বুঝবো? এটা তো এমনি বলে দেওয়া যাবে, 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 কিলোগ্রাম মিটার বা কেজি মিটার, 1 কিলোগ্রাম মিটার বলে। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 কিলোগ্রাম মিটার বলে। 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কিলো বলা হয়, 1 কিলোগ্রাম মিটার বলা হয়, ঠিক আছে। তাহলে 1 কিলোগ্রাম মিটার মানে কি? 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার নয়, 1 কিলোগ্রাম মিটার মানে কিন্তু 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার নয়, 1 কিলোগ্রাম ভার ইন্টু 1 মিটার, ঠিক আছে। তার মানে এখানে আমি যদি তোমাদেরকে বলি এখন জুল ও কিলোগ্রাম মিটারের, জুল ও কিলোগ্রাম মিটারের সম্পর্ক, তাহলে 1 কেজি মিটার ইকুয়াল টু কি? 1 কেজি ওয়েট ইন্টু 1 মিটার। তাহলে 1 কেজি মানে এটা 1 কেজি হবে, ঠিক আছে, 1 কেজি মানে এটা 1 কেজি হবে, তো 1 কেজি ওয়েট মানে কি ইন্টু 900, এই এসআই তে
9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হবে 1 কেজি ইন্টু জি এর ভ্যালু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 মিটার। তার মানে এটাকে আমরা যে একবারে নিয়ে এসে 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 মিটার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি বলতো? নিউটন। 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড। কেন বলতো? বল ইন্টু ত্বরণ। ঠিক আছে, তাহলে 9.8 নিউটন ইন্টু 1 মিটার, তার মানে 9.8 নিউটন মিটার। 1 নিউটন মিটার মানে কি 1 জুল, তার মানে 9.8 জুল। তাহলে 1 কেজি ওয়েট মানে 9.8 জুল। বোঝা গেছে? 1 কেজি ওয়েট মানে 9.8 জুল। লেখো লেখো, জলদি জলদি লেখো। টাইম দেখে লাভ নাই সুনন্দা। সুনন্দা, এইগুলো কি কঠিন লাগছে না সহজ লাগছে, ইন্টারেস্টিং লাগছে? আমি জানতে চাইছি এগুলো কঠিন লাগছে না ইন্টারেস্টিং লাগছে? হুম? এই কার্যক্ষমতা শক্তি যদি কারো ইন্টারেস্টিং না লাগে, সে ভবিষ্যতে ফিজিক্স পড়া বা 11-12 সায়েন্স নেওয়ার স্বপ্ন এখন থেকেই ছেড়ে দাও, যে চাষ করতে লেগে যাও। তোর কি লাগছে? ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ, মুখ বন্ধ একদম। সুনন্দা কি লাগছে? কার্যক্ষমতা শক্তি যদি কারো ইন্টারেস্টিং না লাগে এর অঙ্ক করতে। হুম? অ্যাড হলে আছিস? হ্যাঁ আছিস। অ্যাপে আপলোড করবো না তো, তোদের জন্য করবো না। তোরা এখানে আসছিস, দেখতে পাচ্ছিস, তোরা আবার কেন আপলোড নিবি? আচ্ছা, তো তোরা আবার আপলোডে কি দরকার রে? দেখতে হবে না। এরপরে একটা প্রবলেম লেখো। কোনো বস্তুর ওপর 100 নিউটন বল প্রয়োগ করার ফলে, বল প্রয়োগ করার ফলে বস্তুটির প্রযুক্ত বলের পরিসীমি স্মরণ ঘটল। এই প্রবলেমটা কি করে করবো দেখো। প্রবলেম যে কোনো অঙ্ক করার নিয়ম কি, কি দেয়া আছে এবং তাদের রিলেটেড সমীকরণটা। এখানে চাইছে কি
না, তাহলে এটা কি করতে হবে, 20 ইন্টু 10⁻²² মিটার, কারণ 1 সেমি মানে 10⁻²। এর ভ্যালু 100, এস এর ভ্যালু -2 আর cos থিটা, তাহলে এটা 100 আর এটা -10⁻² মানে কি 1/100, দূরে কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা মানে তো 10⁻², এটাকে তুমি 10⁻² নিউটনও তো লিখতে পারো। তাহলে এটা কেটে যাচ্ছে, তার মানে 20 ইন্টু cos 30 ভ্যালু কত, √3/2, এটা দিয়ে কারো 10 মানে 10√3 জুল। ঠিক আছে, এইভাবে আরো প্রবলেম পরের দিন করাবো, এইভাবে করতে হবে প্রবলেম গুলো। কার্যক্ষমতার অঙ্ক করাটাই মেন, এবং বিভিন্ন ভাবে অঙ্কগুলো করতে হবে। বুঝে গেছে তো? পরের দিন তাহলে ক্ষমতা পড়াবো, শুধু ক্ষমতা নয়, ক্ষমতার সাথে শক্তিও পড়াবো, শক্তির বিভিন্ন ভাগ পড়াবো। ঠিক আছে, ক্লাস কেউ অফ করবে না, বুঝতে পেরেছো তো? দ্রবণের পরীক্ষা হবে রবিবার। হুম হুম দ্রবণ থেকে 20 নম্বর পরীক্ষা নিলাম, 20 নম্বর পরীক্ষায় টাইম 40 মিনিট, তারপরে 6:30 থেকে 7:10 পর্যন্ত পড়া, এই সরি পরীক্ষা, মিনিট রেস্ট দেওয়া হবে তোমাদেরকে। 7:15 থেকে 8:30 পর্যন্ত কিন্তু ক্ষমতা শক্তি পড়বো। ঠিক আছে, পড়াও হবে পরীক্ষা হবে, কেউ কিন্তু ভুল করেও অফ করবে না।